আমি কোন স্বপ্নেও ভাবিনি যে আমি পদ্মশ্রী পুরস্কার পেতে পারি বা আমি কোনোদিন পাবো। বেলা তখন 2:30-3টে বাজে, তখন আমাকে হোম মিনিস্ট্রি থেকে ফোন করে বলে যে এরকম আপনার নাম সিলেক্ট হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য, অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি। তো এখন কাউকে বলবেন না, এটা আপনি আমরা 6টায় অ্যানাউন্সমেন্ট করব, তারপরে আপনি বলবেন। তো আমি তারপরে 6টা ওভার হয়ে যাওয়া গেল, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। 7টার থেকে এত মিডিয়ার ফোন, এত মিডিয়ার ফোন, এত আনন্দ হয়েছে যে কি বলবো, সেটা কোনো ভাষা নেই প্রকাশ করা। আজ আমরা পদ্মশ্রী প্রাপ্ত এমন এক মানুষের গল্প জানব, যিনি নাকি বাংলার ঢাকি সম্রাট। তিনি পশ্চিমবঙ্গের ঢাক বাদ্যযন্ত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। শুধু তাই নয়, বাংলার নারীদের জন্য সৃষ্টি করেছেন এক নতুন অধ্যায়। তিনি সৃষ্টি করেছেন বাংলা তথা ভারতবর্ষের মেয়েদের ঢাকি দল। একটা সময় মানুষ তার এ কর্ম দেখে হেসেছে, অপমান করেছে, নানান রকমের অপবাদ ছড়িয়েছে। তবে তিনি থেমে থাকেননি, এগিয়ে চলেছেন এক নতুন স্বপ্নের দিকে। খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম তার, আর সেখান থেকে পদ্মশ্রী সম্মান। এই সব কিছু কীভাবে সম্ভব হলো তা আমরা জানবো আমাদের আজকের ভিডিওর মাধ্যমে। আজ আমরা পরিচিত হব বাংলা ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাসের সঙ্গে। দর্শকরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাইফ লেসন স্টুডিও মানে একদম গভীরভাবে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করা। আজকের পর্বে আমরা ঠিক তেমনভাবেই গোকুলবাবুর জীবনের সবচেয়ে বড় বাধা ও বিপত্তিগুলোর মধ্যে দিয়ে চলা যাত্রা নিয়ে আলোচনা করব, এবং কিভাবে তিনি এসব সমস্যা অতিক্রম করে সফলতা শিখরে পৌঁছেছেন সে বিষয়টিও জানব। নমস্কার গোকুলবাবু, কেমন আছেন? নমস্কার, ভালো আছি, চলছে। প্রথমে আমরা জেনে নেব যে আপনি কত বছর বয়স থেকে ঢাক বাজাচ্ছেন? আমি আমার বয়স যখন 4 বছর, তখন থেকেই আমার বাবার সঙ্গে আমি বাবার কাছে ঢাক বাজনা শেখা, বাবার সঙ্গে বহু পথ চলা, বহু জায়গায় প্রোগ্রাম করা। আমার গুরু তো আমার বাবাই। আচ্ছা। আমার বাবা একজন এপার বাংলা ওপার বাংলা নাম করা ঢাকি ছিলেন, বিখ্যাত ঢাকি ছিলেন, মতিলাল দাস। মতি ঢাকি বললে সবাই চিনত। তা সে সময় তো এত ছিল না, মিডিয়া ছিল না, যার জন্য সেই হাইলাইটটা হয়নি। কিন্তু ভীষণ ভীষণ মানে জনপ্রিয় ঢাকি ছিলেন এবং খুব বিখ্যাত ঢাকি ছিলেন। আমার বাবার কাছে আমার শেখা, সেই ছোট্টবেলায় 4 বছর বয়স থেকে এই পর্যন্ত। বাবা যতদিন ছিলেন আর কি, 2002 সালে বাবা মারা গেছেন, তার আগ পর্যন্ত আমি বাবার কাছে শিখেছি। এবং মাঝে আমি ঢাকের বাজনাটা অনেকটা মানে সরে এসেছিলাম ঢাকের থেকে। তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকে গান এবং তবলা এসব শিখেছি। তো আমি ফোক গান বেছে নিয়েছিলাম, ফোক গান গাইতাম, বাউল স্টেজ করতাম। তো তখন আমি দেখছি যে ঢাক বাজাতে গেলে যে সম্মানটা মানে আমি পাচ্ছি, আর গান গাইতে গেলে যে সম্মান পাচ্ছি, এর মধ্যে অনেক তফাৎ। আচ্ছা। মানে মনে হচ্ছে ঢাকিরা যেন শিল্পীর মধ্যে পড়ে না, এরকম একটা বিষয় আর কি। তো আমি সেখান থেকে মনের দুঃখে আমি ঢাক বাজনাকে ছেড়েই দিয়েছিলাম। 2004 সালের আগের কথা বলছি। আচ্ছা। তখন আমি ঢাক বাজাটা বেশ ক বছর ছেড়েই দিয়েছিলাম। তো তারপরে ছেড়ে দেওয়ার পরে আমি গান করেই আমার জীবিকা চলতো। তো তারপরে 2004 সালে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি কম্পিটিশন হয়। ওটা করেছিল একটা বেসরকারি সংস্থা। তো সেখানে জাজমেন্ট হিসেবে ছিলেন পণ্ডিত তন্ময় বোস। আচ্ছা। এবং তিনি ঢাকি সম্রাট উপাধি আমাকে দিয়েছিলেন এবং উইনার ঢাকি। এবং সেই থেকে আমার আর পিছনের দিকে তাকাতে হয়নি। আমি ওনার যে তালতন্ত্র ব্যান্ড আছে, মানে পণ্ডিত তন্ময় বোসের তালতন্ত্র ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড তালতন্ত্র, তো ওই তালতন্ত্র ব্যান্ডের মেম্বার আর্টিস্ট হিসেবে আমি 2004 থেকে আজ অবধি আছি। এবং এই ক্ষেত্রে আমাকে বহুবার বিদেশ যাওয়া, বহু দেশে যাওয়া, এগুলো হয়েছে। তো তারপরে এইভাবে চলছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে ছোটবেলা থেকে সেই যে ঢাক বা সঙ্গীতের প্রতি আকর্ষণটা কিভাবে এসেছিল আপনার? অ্যাকচুয়ালি আমরা তো মানে বংশ ক্রমায় আমাদের এই ঢাকের বাজনা, আমার ঠাকুর দাদা বাজাতেন, বাবা বাজাতেন, এবং বাবা যে সমস্ত জায়গায় যেতেন বাবার সঙ্গে আমি যেতাম। এবং সেসব বহু কম্পিটিশনেও গেছি আমি বাবার সঙ্গে।
তো কোনোদিন আমি দেখিনি আমার বাবা সেকেন্ড হয়েছে, সবসময় দেখেছি উনি ফার্স্ট হয়েছে। আচ্ছা। মানে ওনার ভিতরে এমন একটা বাজনা ছিল যে বাজনাটা আর কারোর ভিতরে ছিল না। মানে পার্সোনালি থাকে না কিছু এমন একটা জিনিস, তো সেটা ওনার ভিতরে ছিল। তো তাই সেটা দেখে আমার আগ্রহ জাগে যে না আমিও ঢাক বাজাবো, বাবার কাছে শিখবো। প্রথম কাশি দিয়ে শুরু করলাম, তারপর আস্তে আস্তে ঢাক। আমার ছোটবেলাটা এমনও হয়েছে মানে মানুষ ঘিরে ধরেছে, মানে ঘিরে এমন আমাকে দেখতে পাচ্ছে না, মানে এত গ্যাদারিং জাম হয়েছে। তো সেখানে আমার এক কাকা ছিলেন চিত্তদাস, তিনি আমাকে ঘাড়ে করে ঢাক সহ ঘাড়ে করে আমাকে নিয়ে ঘুরছে এবং আমি ঘাড়ে বসে বাজাচ্ছি। আচ্ছা। মানে এমনও দিন গেছে আর কি আমার ছোটবেলাটা। তো আমি ছোটবেলা থেকেই আমি আমি স্যাক্সোফোন, ক্লারিনেট এসব বাজাই এবং নিজে গান করি। আচ্ছা। এবং করতাম একসময়, গানের উপরে আমার জীবিকা ছিলাম বললাম একটু আগে। তো তারপরে তো আমার ঢাক সেখান থেকেই শুরু, বাবার কাছ থেকেই শুরু, এই পর্যন্ত চলছে। আচ্ছা। আর আপনার এই জীবনে আপনার গুরু বলতে আপনার বাবা ছিলেন, তাই তো? আমার বাবা ছিলেন। এবং তারপরে যখন আমি 2004 আমার তন্ময় বোসের সঙ্গে আমার যোগাযোগ হয়, তার সঙ্গে আমার যখন মানে তিনি আমাকে বলেন যে আমার সঙ্গে তুমি দেখা করো, আমি দেখা করলাম। সেখানে গিয়ে দেখলাম ওনার যে রিহার্সাল রুম, সেখানে কিবোর্ডস, তারপরে স্যাক্সোফোন, ড্রামস, কঙ্গা, ভ্যারাইটিস ইনস্ট্রুমেন্ট, ভায়োলিন, ভ্যারাইটিস ইনস্ট্রুমেন্ট, মানে যেরকম হয়। এটা আমার কোনোদিন দেখা ছিল না তার আগ পর্যন্ত, বা আমি তন্ময় বোসকে চিনতামও না। তো ওটা দেখে আমি বললাম যে বলে এর সঙ্গে তোকে ঢাক বাজাতে হবে। আমি তো এটা তো বিশেষ করে এরকম একটা ব্যাপার, এর সঙ্গে আমি কি বাজাবো না বাজাবো, বলতে কোনো চিন্তা নেই, আমি সব করে দেবো, তোর অসুবিধা নেই। তো সেই থেকে আমি গুরুজির কাছে, আমার গুরুজি তন্ময় বোস, বাবার পরেই উনি, ওনার স্থান। এবং ওনার কাছে আমি অনেক ম্যাথমেটিক্স যে বিষয়টা, অঙ্কের বিষয়টা, যে বাজনার তো আছে তাল মাত্রা, যেমন 16 মাত্রা তিতাল, বা 4 মাত্রা কার, বা 8 মাত্রা কাহার, বা মানে এরকম যে খণ্ড জাতিগুলো, মানে কি করে একটা তালের মধ্যে আরেকটা তাল ঢোকানো যায়, এই যে ম্যাথমেটিক্স গুলো, এগুলো আমি ওনার কাছেই শিখেছি। বেশ। আচ্ছা, আপনি যখন ঢাককে পেশা হিসাবে নিলেন, তখন আপনার পরিবার বা সমাজের আশেপাশ থেকে কোনো নেতিবাচক প্রভাব এসেছিল কি? না, সেরকম কিছু আসেনি। তবে আমি যখন আর কি আমি একটা সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে আমি যখন মহিলা ঢাকি করলাম। আচ্ছা, সেটা যদি আমাদের দর্শকদের সাথে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আগেই বললাম আমি হলিউড বলে বাজিয়েছি পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে, অনুষ্কা শঙ্করজির সঙ্গে, এবং আমি ওস্তাদ জাকিরজির সঙ্গে বাজিয়েছি। পুরো নর্থ আমেরিকা 1 মাসে 18টা শো ছিল, মানে বিশাল টাপ। তো আমি আমেরিকায় গিয়ে আমি চিন্তা করলাম, আমি তো নিজে স্যাক্সোফোন বাজাতাম বা ক্লারিনেট বাজাতাম, তো আমার ছেলেও বাজায়। এখন আমার ছেলে খুব ফেমাস, গোপাল দাস স্যাক্সোফোন বলতে সবাই ওকে চেনে, দেশ বিদেশ সবাই। এবং ও বহুবার বিদেশ গেছে আর কি, গোপাল। তো সেখানে দাঁড়িয়ে আমি তখন ভাবলাম যে আমি যখন বিদেশে এসেছি, আমি একটা বিদেশি যন্ত্র শুনেছি ভালো, তো একটা বিদেশি যন্ত্র আমি নিয়ে যাব, মানে স্যাক্সোফোন। তো ওই স্যাক্সোফোনটা কিনতে গিয়ে মিউজিক শপে দেখি একজন মহিলা, বিদেশি মহিলা, তিনি অনেক ইনস্ট্রুমেন্ট, ব্রাশ, সোপ্রানো, স্যাক্সোফোন, গিটার এসব বাজিয়ে বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছেন। তো আমি না একভাবে আমি ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎই আমার মাথায় আসে যে একটা বিদেশি মহিলা, সে যদি এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, আর আমার দেশের মেয়েরা, বাংলার মেয়েরা তো অনেক কর্মঠ মেয়ে তারা, এবং বাংলার সব থেকে প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র, সেটা হচ্ছে ঢাক, বাংলার ঢাক। তো এই ঢাকটাকে যদি আমি মেয়েদের দিয়ে শেখাতে পারি বা বাজাতে পারি, এটা বোধহয় আমার জীবনে একটা বড় কাজ করা হবে। তার কারণ হচ্ছে এটাই যে 2010 সালের আগে এটা শুধুমাত্র পুরুষাঙ্গিক একটা যন্ত্র ছিল ঢাক, পুরুষরাই বাজাতেন, কোনো মহিলারা বাজাননি। তো আমার মাথায় এসে যে একটা বিদেশি মহিলা এত কিছু যদি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, ঢাক কেন আমার মেয়েরা, বাংলার মেয়েরা পারবে না কেন? বা আমি সেই চেষ্টাটা করেছি। এবং মেয়েরা কি না করছে, মেয়েরা ড্রাইভ করছে, মেয়েরা পাইলট হচ্ছে, মেয়েরা গিটার বাজাচ্ছে, মেয়েরা স্যাক্সোফোন বাজাচ্ছে, মেয়েরা সবকিছু করছে। তো কাজে কাজে বাংলার ঢাকটা কেন পারবে না? আমি সেই চেষ্টাটা করেছিলাম 2010 সালে
আমি এপ্রিল মাসে যখন আমি প্রোগ্রাম করে ওস্তাদজির প্রোগ্রাম শেষ করে আমি বাড়ি আসি, তারপরে আমি বাড়ি এসে মাত্র 6 জন মেয়েকে নিয়ে আমি শুরু করেছিলাম। এর মধ্যেও কথা আছে, 6 জন মেয়ে আমি কার বউকে বলবো কার মেয়েকে বলবো, যে এটা তো কোনোদিন হয়নি, এটা প্রচলন ছিল না। তো এটা নিয়ে আমি ভেবেছি যে আমি কাকে বলবো, কে কথা শুনবে কি শুনবে না, যার জন্য আমি চিন্তা করেছি আমার নিজের মধ্যে নিয়ে যারা আমার কথা শুনবে, এবং আমার বৌমা আমার মেয়ে এরকম পাশের বাড়ির বৌমা এইরকম ভাবে নিয়ে, আবার আমার ভাইয়ের মেয়ে এরকম সব নিয়ে মাত্র 6 জন মেয়েকে নিয়ে আমি 2010 সালে মহিলা ঢাকি পথ চলা শুরু করি। এবং তারপরে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে আমার দলটা কিন্তু রেজিস্ট্রেশন সোসাইটি আমার বাবার নামেই করা। আচ্ছা, মসলন্দপুর মতিলাল ঢাকি.com। আচ্ছা, এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সোসাইটি। তো অল বেঙ্গল ঢাক অ্যান্ড ঢাকিস ওয়েলফেয়ার সোসাইটি। আমি এই আমার দলে বর্তমানে এসে দাঁড়িয়েছে 90 জন মহিলা, 90 জন। এবং শুধু তাই নয়, এই যে আমার যে দেখানো পথ, এই মহিলা ঢাকি দল তো ছিল না কোনোদিন, 2010 থেকে আমি শুরু করেছি। এখন সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে মহিলা ঢাকি দল গড়ে উঠেছে। আমার থেকে যারা ছিল, আমার সঙ্গে যারা ছিল, তারাও আলাদা আলাদা দল করেছে, এবং সেটা দেখে বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে মহিলা ঢাকি দল গড়ে উঠেছে। এবং শুধু তাই নয়, যে মহিলারা দুস্থ পরিবারের মহিলা তো ম্যাক্সিমাম, তো এই মহিলারা অনেক সময় দেখা যেত যে স্বামীর কাছে যে 10 টাকা পেত না, খুব সমস্যা ছিল। তো তারা কিন্তু আজকে খুব খুব স্বাবলম্বী। এবং এই মেয়েরা নিজেরা তাদের যে আসবাবপত্র, ফ্রিজ, আলমারি, খাট এসব কিনছে, সোনা গয়না বানাচ্ছে, কেউ বা 2 তলা বাড়ি বানাচ্ছে, কেউ 3 তলা বাড়ি বানাচ্ছে, এগুলো হচ্ছে। একদম আমি চোখে দেখিয়ে দিতে পারবো যে এগুলো হয়েছে ও করেছে তারা। আমি নিজেও অনেকটা ডেভেলপ হয়েছি বা করেছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার স্টুডিও, এই স্টুডিওতে গান যেমন শেখানো, গান, তবলা, কিবোর্ড, স্যাক্সোফোন আমার ছেলে শেখায়। ছোট ছেলে নেপাল দাস, সেও তো রিদম সেকশন, ও ড্রাম সেট, কাঙ্গা, তো তবলা, বাংলা ঢোল এগুলো শেখায়, নাল ঢোল শেখায়। আচ্ছা, তো আমাদের প্রত্যেক সানডেতে ক্লাস হয় এই ঘরে, এবং রেকর্ডিং তো থাকেই। আমার বড় ছেলে দেশ বিদেশের রেকর্ডিং করে, প্লাস ও মিউজিক কম্পোজার, ইন্টারন্যাশনাল আর্টিস্ট অ্যান্ড মিউজিক কম্পোজার। তো এইভাবে আমাদের মোটামুটি চলছে। তো জানি না আগামীতে কি হবে। আচ্ছা, আপনি যে বললেন 2010 সাল থেকে আপনি মহিলাদের ঢাকি দল তৈরি করেছেন, তা সেই সময় যখন 2 জন 3 জন নিয়ে শুরু করেন, আশপাশ থেকে কেউ হাসাহাসি করেছিল? যে অনেক 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 বিতর্ক, এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড যার সঙ্গে আজও আমি কথা বলি না, আচ্ছা, বলছে ঘরের মেয়েদের বাইরে বের করে নিয়ে ঢাক বাজাচ্ছিস, এটা কেন করছিস, এটা কি জিনিসটা কি ভালো হচ্ছে নাকি? আমি দেখ ভাই, তুই বুঝবি না, কারণ তুই বুঝবি না কারণ তুই শিল্পী লাইনের লোক না। শিল্পীর কোনো জেন্ডার হয় না, শিল্পীর কোনো নারী পুরুষ হয় না, শিল্পীর কোনো জাত হয় না, শিল্পী একটাই জাত, শিল্পী। তো এইটা তো সবাই বুঝবে না, না, এটা যারা একমাত্র এই পথের মানুষ, শিল্পী লাইনের মানুষ, তারাই বুঝবে, তাছাড়া বুঝবে না। তো অনেক বিতর্ক হয়েছে। তারপরে আশেপাশে বাড়ির থেকে সব সময় ঢাক বাজাচ্ছে, কি এটা ভালো লাগছে না, এই পড়াশোনা আছে এখন বন্ধ করো, আবার পিছনে পিছনে অনেক আলোচনা করছে। শুধু তাই নয়, আমার যারা যারা এই আমার পিছনে আলোচনা করতো আর কি, সমালোচনা করতো, আলোচনা বলবো না, তাদের মেয়েরাই, তাদের বউরাই আমার দলে এখন তারা এসে বেড়াচ্ছে। কারণ কি বলুন তো? কারণ আছে, টিভিতে দেখছে, জি বাংলায় দেখছে, সিস্টার জলসা দেখছে, আকাশ আটে দেখছে যে মেয়েরা ঢাক বাজাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এটা ভালো জিনিস। নিউজ পেপার বছরে না হলে 4-5টা পেপারে আমার এভরি ইয়ার, আচ্ছা, মানে 4-5টা প্রিন্ট মিডিয়া বেরোই। তো সেগুলো দেখছে, পেপারে ছবি। আর তারপরে কি, আমরা যখন ধরুন কিছুদিন আগে আমি দিল্লিতে করলাম, দিল্লিতে একটা প্রোগ্রাম ছিল, ওটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার দিল্লি, ওটা ছিল ওএনজিসি কোম্পানির প্রোগ্রাম। আমি গেলাম উইথ পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। তো আমরা ছিলাম 4 জন, 2 মেয়ে 2 ছেলে, আর ওনার সেট আপ যা ছিল তাই। তো এই যে আমরা প্লেনে করে গেলাম, এই যে আনন্দটা মেয়েদের, আমি তো বহু ঘুরেছি, ওটা বাদ দিন, এই যে মেয়েদের যে আনন্দটা, আমরা প্লেনে চড়তে পারছি, প্লেনে চড়ে আমরা প্রোগ্রামে যাচ্ছি, এই যে আনন্দ, এই যে
5টা মানুষের সঙ্গে মেশা, তারপরে বিভিন্ন সিরিয়ালের যারা অভিনেত্রী অভিনেতা তাদের সঙ্গে ছবি তোলা, এটাও তাদের কাছে একটা বড় পাওয়া আর কি। তারা কিন্তু ভীষণ এনজয় এবং তারা খুব আর অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী। তা আমার মনে হয় এটা একটা আমার জীবনে একটা বড় কাজ করা হয়েছে, এটা আমি ভাবি, একদম গর্বিত আমি এর জন্য। আচ্ছা গোকুল বাবু, আপনার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল, যেখান থেকে আপনি মনে করেছেন যে না আপনার ভিত আরো শক্ত হয়েছে? সেটা তো বললামই, আমি অ্যাকচুয়ালি আমি তো ঢাক ছেড়েই দিয়েছিলাম, ঢাকার বাজাতে ইচ্ছে করছিল না, যে না ঢাকিদের শিল্পী সম্মান পায় না, ঢাকিদের শিল্পী সম্মান করা হয় না। তো এখনো কিছু কিছু মানুষ আছে যারা মানে ঢাকিদের ঠিক সেই চোখে দেখে না, মানে মনে হয় একটা লাঞ্ছিত অবহেলিত এরকম একটা নিপীড়িত, একদম নিপীড়িত। কারণ কি নিপীড়িত কেন বলছি, আমার নিজের জীবনে ঘটেছে বা অনেকের জীবনে, অনেক ঢাকি সম্প্রদায়ের অনেক ঢাকি ভাইদের জীবনে ঘটেছে। ধরুন সারাদিন দুর্গাপুজোর বাজনা, তো পুজো তো সারাদিন হয়, এবার সারাদিন পুজো বাজিয়ে এসে রাত হয়তো 11টা 12টার সময় খেয়ে দিয়ে শুয়ে আছে। এবার ক্লাবের ছেলেরা তো মদ্যপান টান করে এসে বললো, এই দাদা বাজাতো একটু ঢাক বাজাতো, আমরা একটু নাচবো, না বাজালেই উল্টো পাল্টা, এই তো আছেই। তো এই যে বিষয়টা, একজন তবলচি, আমি এগুলো ভেবেছি আর কি, একজন তবলচি তার স্টেজ থেকে প্রোগ্রাম শেষ করে স্টেজ থেকে নামার পর তাকে কারোর বলার সাহস হবে না যে দাদা একটু তবলাটা বাজান তো, বা একটু সারেঙ্গিটা বাজান তো, এটা কিন্তু ক্ষমতা নেই কারোর বলার। কিন্তু ঢাকের বেলায় এটা কেন? তাহলে কি ঢাকিটা মানে শিল্পী না? তাহলে এটা লিখিত হোক যে ঢাকিরা শিল্পী না। এই নিয়ে আমার অনেক প্রতিবেদন লেখা আছে, মানে বেরিয়েছে নিউজ পেপারে বহুবার। তো জানি না হয়তো সেসবের একটা ফল স্বরূপ হয়তো এটা হয়েছে, আমি জানি না, বলতে পারবো না। তো আপনি তো এই সম্পর্কিত, ঢাক সম্পর্কিত অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, অনেক প্রতিকূলতাকে জয় করেছেন। তো আপনার জীবনে এই টার্নিং পয়েন্ট কি ছিল? কোন মুহূর্তটাকে আপনি টার্নিং পয়েন্ট হিসেবে মনে করেন আপনার? না, আমার টার্নিং পয়েন্ট ওইটাই যে আমি 2004 সালে যখন আমি গুরুজি পণ্ডিত তন্ময় বসুর সঙ্গে আমার দেখা হলো, তিনি আমাকে ঢাকি সম্রাট উপাধি দিলেন এবং তারপরে তার যে ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক ব্যান্ড তালতন্ত্র, সেখানে আমাকে নিয়ে গেলেন, সেখানে আমি বাজাতে শুরু করলাম। সেখান থেকে বহুবার আমার বিদেশ যাওয়া, আমি রবিশঙ্করজির সঙ্গে হলিউড বলে বাজিয়েছি, ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে মাস্টার পার্কেশন ইউএস ট্যুর নর্থ আমেরিকা ঘুরেছি, বহুবার এনএবিসিতে গেছি, মানে এনএবিসি হচ্ছে আপনার নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স, যেটা প্রতি বছরই হয়, মানে আমেরিকার বিভিন্ন জায়গায় হয়, মানে এক জায়গাতে প্রতি বছর হয় না, এটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়, যেখানে প্রবাসী বাঙালিরা বেশি বেশি থাকে সব জায়গাতে হয়। তো এইরকম ভাই সেখান থেকে আমার অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট, আমার সেখান থেকেই আমি আর কি গুরুজির সঙ্গে দেখা হওয়ার পরে আমাকে পিছন দিকে খুব একটা তাকাতে হয়নি। তারপরে তো 2010 সালে এসে মহিলা ঢাকি করলাম, করার পরে এখন মহিলা ঢাকির ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। তবে আমি আরো চাই আগামী দিনে, আমার যে লক্ষ্যটা রয়েছে, আগামী দিনে আমি একটা ঢাকি একাডেমি করব এবং সেই ঢাকি একাডেমিতে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, সেখানে ছেলে মেয়েরা শিখতে আসবে, বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারে, বিদেশ থেকেও আসতে পারে, যেমন আমার কাছে বিদেশের ফোন বহু আসে ঢাক শেখার জন্য অনলাইনে, তো এরকম হতেই পারে। তো আমি চাইছি একটা ঢাকি একাডেমি করব, সেটার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি চাইবো, প্রার্থনা করব যে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের দিল্লি কেন্দ্রীয় সরকার আমাকে সহযোগিতা করলে আমি এটা, এবং জনসাধারণের ভালোবাসা তো অবশ্যই লাগবে, তাদের ভালোবাসা অবশ্যই লাগবে, এটা করলে আমি একটা ঢাকি একাডেমি করব। এবং শুধু তাই নয়, এই ঢাকি একাডেমি করতে গিয়ে আমার যেটা দরকার মনে হয়েছে আমার, দেখুন আজ পর্যন্ত গিটারের বই আছে, হারমোনিয়ামের বই আছে, শিক্ষা বই, তবলা শিক্ষার বই আছে, সব ইনস্ট্রুমেন্টের পাখোয়া শিক্ষার বই আছে, কিন্তু বাংলা ঢাক ঢোল শেখার কোনো বই, কোনো আগের যারা ছিলেন পূর্বপুরুষ, যারা খুব দামি ঢাকিরা ছিলেন, তারা কেউ এই বিষয়ে ভাবেননি যে আমরা চলে গেলে যে পরবর্তী জেনারেশন তারা কি করে শিখবে, এটা কিন্তু ভাবেননি। তো এটা আমি একমাত্র ভেবেছি। আমি সে বই লেখা আমার আর কিছুটা বাকি আছে, আমি সিলেবাস বই লিখছি এবং কিছু ঢাকিদের জীবনীও থাকবে, যেহেতু ঢাকের উপরে বইটা। আমি যদি পাখোয়াচের বোল থাকে, শ্রীখোলের বোল আলাদা থাকে, ঢাকের কেন থাকবে না? ঢাকটাকে শুধুমাত্র ঢাকি, এর মধ্যে আর কিছু নেই, এর মধ্যে সব আছে, খুঁজতে হবে।
সেই খোঁজাটা আমি অনেকটা করেছি। আমি সিনিয়র ফেলোশিপ করেছি ঢাকের উপরে মিনিস্ট্রি অফ কালচার থেকে। তারপরে এইসব চলছে আর কি, আমার কাজ চলছে, কাজ বন্ধ নেই। আমি ঢাকটাকে সেই পর্যায়ে নিয়ে ফেলতে চাই যে আমি গোকুল না থাকলেও, আমি তো চিরদিন থাকবো না, আমাকে তো চলে যেতে হবে। তো আমি যেদিন থাকবো না সেদিনও এই ঢাকি শিল্পরা যেন মার না খায়, ঢাক শিল্পটা যেন বেঁচে থাকে, এটাই হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা গোকুল বাবু, প্রত্যেকটা মানুষ যে সংগ্রাম করে তার পেছনে একজন সেনাপতি দরকার হয়। তো আপনার জীবনে তো অনেক সংগ্রাম গেছে, তো আপনার জীবনে সেনাপতিটা কে ছিল? দেখুন, সব থেকে সেনাপতি সেইভাবে তো কাউকে ভাবা যাবে না। অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্ট, একদম ফ্যামিলি সাপোর্ট। যেহেতু আমরা ঢাকি পরিবার, আমার বাবা বাজাতেন, আমার ঠাকুর দাদা বাজাতেন, আমি বাজাই, আমার ছেলেরা বাজায়, এই ফ্যামিলি যে। আর আমার সব সময় আমি আমার ছেলেদের এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাদের মানে বলিনি যে সংসারে এই সমস্যা, তোরা এটা দেখ, এটা আজ অব্দি বলি না। তারা, আমি চাই আমার ছেলেরা এগিয়ে যাক। তো এইরকম ফ্যামিলির সাপোর্টটাই আমার বড় সাপোর্ট ছিল। তার মধ্যে আমি পেয়ে গেলাম আমার কান্ডারি, আমার পথ চলার যে কান্ডারি তন্ময় বোস। তো তাকে পেয়ে আমি সত্যি অনেক এগোতে পেরেছি, এটা একদম সত্যি কথা। আচ্ছা, আমরা আপনার সাথে কথোপকথনের মাধ্যমে জানলাম আপনি যে বিদেশেও ঢাক বাজিয়েছেন। তো আমরা যদি জানতাম আপনি কোন কোন দেশে ঢাকটা বাজিয়েছেন? আমি ধরুন আমেরিকাতে 10-12 বার হয়ে গেছে, লন্ডনে 10-12 বার হয়ে গেছে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা 4-5 বার হয়ে গেছে, তারপরে নরওয়ে গেছি, তারপরে আপনার কানাডা গেছি, হংকং গেছি, মানে এরকম বাংলাদেশ তো আছেই। হ্যাঁ, এরকম বহু দেশে আমি বাজিয়েছি। আচ্ছা, যে দেশে ঢাক বাজানো আর বিদেশে গিয়ে ঢাক বাজানো, অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতাটা দেখুন, বিদেশের ঢাকটাকে তো চেনেই না, এটার নাম কি সেটা বলতে হয়, এটা একটা ঢাক, বেঙ্গলি ড্রামস। আচ্ছা, ওরা বেঙ্গলি ড্রামস হিসেবেই জানে, ঢাক বলে কেউ বিদেশে কিন্তু চেনে না। আর চেনে কারা? যারা প্রবাসী বাঙালি আছে তারাই মাত্র চেনে। তো আমি যে সমস্ত প্রোগ্রাম করেছি, যেমন NABC-তে করেছি, ওস্তাদ জাকিরজির সঙ্গে করেছি, হলিউড বলে বাজিয়েছি। তো এই যে হলিউড বলে যখন বাজালাম, 18,000 পাবলিক, মানে তারা সব বিদেশি, কিন্তু তারা নেচে উঠেছে আমার ঢাকের বাজনায়। আর এবং আমার রবিজি একটা কথা বলেছিলেন যে আমরা যে 16টা দিন ধরে মানে কম্পোজিশন গুলো তুললাম, গোকুলের ঢাকের বাজনায় সব যেন ভাসিয়ে নিয়ে গেল। এটা আমার জীবনে একটা সব থেকে বড় পাওয়া পেয়েছি আমি। মানে ওনার মতন মানুষ যে এই কথাটা বলেছে। এবং আমি জাকিরজির সাথে বহু জায়গায় বাজিয়েছি, বহু মানে সেসব প্রোগ্রাম তো ভাবতেই পাচ্ছেন, জাকিরজির প্রোগ্রাম। তো আমি এগুলো অ্যাকচুয়ালি যারা গান বাজনা জানে বোঝে তারাই এর শ্রোতা হয়, হ্যাঁ, মর্ম জানে। এবং তারাই কিন্তু গান বাজনা যারা ভালোবাসে তারাই এসব হলে তারা প্রোগ্রাম দেখতে যায়। তবে আমি বহুত ঘুরেছি, বহু ঘুরেছি, বহু এবং শুধু ঘুরিনি, বাজিয়েছি। হ্যাঁ, তবে আমার সব থেকে জানি না, আমি ঈশ্বরের কৃপা আর আমার গুরুর কৃপা, আমি যে সমস্ত মানুষগুলোর সঙ্গে সঙ্গ করতে পেরেছি, এই যে যেমন রবিশঙ্কর, ওস্তাদ জাকিরজি, পণ্ডিত অজয় চক্রবর্তী, আমজাদ আলী খান, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ, এই যে পণ্ডিত বিক্রম ঘোষ, এই যে মানুষগুলোর সঙ্গে, এরা পৃথিবীর সেরা মানুষ, মানে এদের ভগবান বললে চলে। তো কাজে আমি, এটা আমার জীবনে বড় পাওয়া। এমন শিল্পী আছে তারা কিন্তু এই খুব ফেমাস, কিন্তু ওই যায় লক্ষ্য অব্দি পৌঁছাতে পারেনি। কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাইছি আমার যদি বেশি বলা হয়। তো আমি জানি না, এটা আমার ভাগ্যে ছিল, তাই না হলে আমি জানি আমি কতটুকু, আমার দ্বারা সম্ভব ছিল না এই জায়গায় পৌঁছানো। আচ্ছা গোকুল বাবু, আমরা তো জানি 2025 সালে বাংলা থেকে পদ্ম পুরস্কারে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব মানে হচ্ছে গিয়ে তারা পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। তো তার মধ্যে আপনিও একজন, আমরা আপনাকে পেয়ে গেছি লাইভ লেসনের পক্ষ থেকে। তো আপনার এই অনুভূতিটা কেমন লাগছে এখন? অনুভূতিটা, এটা কোনো ভাষা হয় না, যে ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারবো যেটা অনুভূতিটা কি। তবে এটা বলতে পারি যে এটা আমার স্বপ্নেরও বাইরে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি পদ্মশ্রী পুরস্কার পেতে পারি বা আমি কোনোদিন পাবো, এটা আমার ভাবনা ছিল না। আমার এটা আমি তো দিল্লিতে 20 দিন কাটিয়ে আসলাম রিপাবলিক ডে প্রোগ্রামের জন্য। তো সেটাও গভর্নমেন্ট প্রোগ্রাম।
তো তখন 25 তারিখে, 26 তারিখের প্রোগ্রামে আগে 25 তারিখে বেলা তখন 2:30-3টে বাজে, তখন আমাকে হোম মিনিস্ট্রি থেকে ফোন করে বলে যে এরকম আপনার নাম সিলেক্ট হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য, অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি। তো এখন কাউকে বলবেন না, এটা আপনি আমরা 6টায় অ্যানাউন্সমেন্ট করব, তারপরে আপনি বলবেন। তো আমি তারপরে 6টা ওভার হয়ে যাওয়া গেল, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। 7টার থেকে এত মিডিয়ার ফোন, এত মিডিয়ার ফোন, এবং তাদেরকে ফটো পাঠাও, তাদেরকে ভিডিও করে পাঠাও, তাদের এই পাঠাও ওই পাঠাও, এই একদম মানে আমি রাত 1:30 পর্যন্ত শুধু ওইগুলোই করেছি। পাঠাতে আমি লাস্টে আমি ওই রাত্রে আমি অসুস্থ হয়ে যাই। রাত 2-1টার সময় আমাকে হসপিটালাইজ করতে হয়, তারপরে সকালবেলা আবার ছেড়েও দেয়। মানে এমনই একটা মানে হয়েছিল, আর এত আনন্দ হয়েছে যে কি বলবো, সেটা কোনো ভাষা নেই প্রকাশ করা। এবং আমি আনন্দিত, আপ্লুত, গর্বিত যে আমি একজন ঢাকি, আমি পেশায় একজন ঢাকি। তো একজন ঢাকিকে নিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার যে ভেবেছে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। আর এই যে আমি বারবারই বলছি, আমার গুরু পণ্ডিত তন্ময় ঘোষ, এই যে পুরস্কারটা আমি আমার গুরুকেই ডেডিকেটেড করতে চাই। এবং শুধু তাই নয়, আমি আজকে যদি পৃথিবীর কোনো মানুষ কোনো প্রান্ত থেকে ঢাকি খোঁজে, গোকুল দাসের নাম আগে আসবে। সেটা কিন্তু একমাত্র তন্ময় ঘোষের জন্য, মানে উনি আমাকে আলোর পথটা দেখিয়েছেন অন্ধকার থেকে, এটার জন্য। তো ওনাকে আমি করতে চাই। আর এই পদ্ম পুরস্কার শুধু আমি যে মসলন্দপুর থাকি বলে আমার মসলন্দপুরের গর্ব তা নয়, আমি মসলন্দপুর সারা উত্তর 24 পরগনা, সারা বাংলা, সারা ভারতবর্ষের একটা এটা ঢাকি সম্প্রদায় না, ঢাকি সম্প্রদায় তো অবশ্যই তাদের সম্মান পেয়েছে, মানে আমি পেয়েছি মানে তারা পেয়েছে, ঢাকি সম্প্রদায় পেয়েছে। এবং শুধু তাই না, ভারতের প্রত্যেকটা মানুষ এই সম্মানে সম্মানিত হয়েছে, আমি আশা করি। একদম। আচ্ছা, আপনি যে থাকেন এখানে মসলন্দপুরের মতন প্রত্যন্ত গ্রাম, এই গ্রাম থেকে উঠে গিয়ে আজ অরিজিৎ সিং, মমতা শঙ্কর এবং তেজেন্দ্র নারায়ণের মতন এত বিশিষ্ট ব্যক্তিদের পাশে আপনার নাম, এই যাত্রাটা কিভাবে সম্ভব হলো আপনি যদি বলেন? দেখুন, এটা সম্ভব, আমি তো কি বলবো, তেজেন্দ্র নারায়ণ দাদার সঙ্গে আমি অনেক প্রোগ্রাম করেছি, তারপরে পণ্ডিত তন্ময় ঘোষের সঙ্গে করেছি, তারপরে মমতাদির অনেক প্রোগ্রাম আমি করেছি, সবার সঙ্গে আমার একটা রিলেশন আছে। তো এখানে দাঁড়িয়ে যে নামটা একসঙ্গে এসছে, সেটা তো আমরা কেউ করিনি, না করেছে মমতাদি, না করেছে তেজেন্দ্র, না করেছে আমি, সেটা তো অ্যাকচুয়ালি ওইভাবে সরকারি ভাবে এসছে। তো সেটা তারা ভেবেছেন যে কাকে কাকে দেওয়া যায় এই পুরস্কার, তো তার মধ্যে আমি লাকিলি বেঁধে গেছি, আমার নামটা চলে এসছে। আচ্ছা, আপনার জীবনে পদ্মশ্রী পুরস্কার ছাড়া অন্য কোনো সম্মান বা সম্মাননা বা কোনো পুরস্কার? না, সেরকম কিছু পাইনি। ওই বললাম 2004-এ আমি পেয়েছিলাম, ঢাকি সম্রাট খেতাব পেয়েছিলাম, আর তারপরে আর কিছু হয়নি, আর এই পদ্মশ্রী পাচ্ছি। আমরা লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে চাই আপনি যেন আরো এগিয়ে যান আপনার ঢাক নিয়ে, এবং আপনার যে নিশ্চয়ই আমি ঢাকি একাডেমিটা করে যেতে পারলে আমার কাজটা সম্পূর্ণ হবে। যে মানে বিবেকানন্দের একটা বাণী আছে যে তুমি যখন পৃথিবীতে এসেছো, এমন একটা দাগ রেখে যাও যে তুমি এসেছিলে তার একটা প্রমাণ। তো আমিও সেটাই চাই, আমি এই একাডেমিটা করে যেতে পারলে অন্তত এটা তো আমি থাকবো না, আমি থাকবোই না, আমি আছি, এটাই তো আশ্চর্য। আমি যখন থাকবো না তো থাকবো না, এটা জানি। মানুষ জন্ম নেয় মৃত্যুর জন্য, অবশ্যই, কেউ বাঁচার জন্য জন্ম নেয় না। তো আমাকে একদিন মরতে হবে। তো আমি মরে গেলেও যাতে এই ঢাক সম্প্রদায়, ঢাক শিল্প বেঁচে থাকে, তার জন্য আমার এই প্রয়াস, আমার এই চিন্তা ভাবনা। আচ্ছা, আজকের দিনে ফিরে তাকালে আপনি কি মনে করেন আপনার কোনো লক্ষ্য বা আর কোনো কিছু আশা পূরণ করা বাকি আছে কি এখনো? আশা এখন একটাই, আমার ঢাকি একাডেমি। আশা আমার একটাই, ঢাকি একাডেমি, যেখানে দুস্থ পরিবারের ছেলে মেয়েরা এসে ফ্রি অফ কস্টে শিখতে পারবে। এবং আমার যেমন ইনস্টিটিউট রয়েছে moslandpur.ঢাকি.com, সেখানে দাঁড়িয়ে আমার যারা এখানে শেখে, মেয়েরা বিশেষ করে, তাদের যে ইউনিফর্ম পরে সেটাও আমার দেওয়া, তারা যে ঢাকটা বাজায় সেটাও আমার ঢাক,
এবং তাদের রীতিমতো গাড়ি করে নিয়ে যাই, গাড়িকে আবার বাড়ি এসে গাড়ি করে ছেড়ে দেই এবং তারপরে তাদের পারিশ্রমিকটা দেই। মানে তাদের কোনো খরচা বলতে কিছু নেই। ও যা রাস্তায় যেতে যেতে চা খাওয়াতে হলেও সেটা আমার পয়সা। তাহলে আপনি বলছেন যে আপনার কাছে যে ঢাক শিখতে আসবে একদম বিনামূল্যে, বিনামূল্যে, সে দেশের যেখান থেকে আসে, যেখান থেকে আসে, রাজ্যের যেখান থেকে আসে, একদম। আচ্ছা, আমি একজন ঢাকি হই যে ঢাকের প্রচার প্রসার না ঘটাতে পারি, কে ঘটাবে? অবশ্যই অন্য কেউ তো ঘটাতে আসবে না। তাহলে আজকে যে দুঃস্থ পরিবারের মেয়েরা বা ছেলেরা, তারা আজকে দেখা যাচ্ছে তাদের ইনকাম নেই, তারা কি করে শিখবে? আমি যদি বলি আমাকে 500 টাকা দিতে হবে, তো তা তো শিখতে আসবে না, ওই টাকা দেওয়ার ভয়তে শেখাটাও হলো না, তার শেখাটাও হবে না। ওই জন্য আমি ফ্রি অফ কস্ট করে দিয়েছি, কোনো পয়সা লাগবে না, আচ্ছা পয়সায় শিখবে। আচ্ছা, আমাদের ভিডিও যদি দূর দূরান্ত থেকে কেউ দেখে থাকে, ধরুন আমাদের যে পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে কেউ দেখে থাকে, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার কাছে ঢাক শিখতে আসবে কি করে, যদি একটু বলে দিতেন আমাদের দর্শকদের। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। আমার প্রথম কথা হচ্ছে যোগাযোগ করবে দুটো ভাবে। একটা ফেসবুকে আমার মতিলাল ঢাকি বলে একটা সাইট আছে, ওটাতে খুঁজতে পারে, ওটাতে ফোন নাম্বার দেওয়া আছে, সব দেওয়া আছে। আর আমি নিজে বলেই দিচ্ছি আমার ফোন নাম্বার গোকুলচন্দ্র দাস, 9733775389। এই নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারবে, যে কোনো দেশের থেকে বা দূর দূরান্ত থেকে যোগাযোগ করলে তার সঙ্গে আমার কথা বলতে কোনো অসুবিধা নেই, কথা বললে সেইভাবে শিখতে পারবে সে। আচ্ছা গোকুলবাবু, এই ঢাক বাজানোকে নতুনদের কাছে জনপ্রিয় করার জন্য আপনার কি পরামর্শ থাকবে? এটা একটাই পরামর্শ, কারণ ট্র্যাডিশনাল ঢাক শুধু তো পুজোতেই দরকার হয়, পুজোতেই বাজে। তো তার বাইরে, ট্র্যাডিশনালের বাইরে যে এক্সপেরিমেন্ট শিখতে হবে, তাদেরকে শিখতে, সঠিক শিক্ষায় যদি তারা শেখে, ঢাকি কিন্তু প্রচুর আছে। আমার বাংলাতে মেদিনীপুর রয়েছে, আপনার পুরুলিয়া রয়েছে, কোচবিহার রয়েছে, তারপরে আপনার দক্ষিণ 24 পরগনা রয়েছে, নদিয়ায় রয়েছে। ঢাকের কিন্তু অভাব নেই, প্রচুর ঢাকি। কিন্তু আমি ফেলোশিপ করার সময় আমি প্রত্যন্ত গ্রামে গিয়ে দেখেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি আমি, তো তখন আমি দেখেছি যে ওই সারা বছর ঢাকটা কিন্তু বস্তাবন্দি অবস্থায় থাকে। তারা কি করে, বিভিন্ন কাজে কর্মে তারা ব্যস্ত থাকে। কিরকম, মাঠে চাষবাস, বেশিরভাগই চাষবাস, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ বা টোটো চালায়, অটো চালায়, কিন্তু সারা বছর তাদের ঢাকের সাথে কোনো সম্পর্ক, যোগাযোগ থাকে না। কিন্তু এইভাবে যদি তারা ঢাক বাজায়, তাহলে কিন্তু ঢাকের প্রচার প্রসার ঘটবে না, তারা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে না। আর হলিউড বলে গানের সঙ্গে বা বলিউডের গানের সঙ্গে ঢাক কিন্তু বাজবে না, বাজাতে পারবে না তারা, কারণ কি ঢাকটাকে শিখতে হবে। আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলবো, তারা সঠিক শিক্ষাটা নিক, তাদের শিক্ষার দরকার আছে। আমি ঢাকি পুজোর সময় গেলাম বাবুদের ওখানে, আমি একটু বাজিয়ে এলাম, দুটো ভালো খেলাম, দুদিন জামা কাপড় দিল, নিয়ে চলে আসলাম, এটা তো শিল্পীর কাজ না। শিল্পীর হচ্ছে, তার কাজটা হচ্ছে সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া, ভালো বাজানো। আর ভালো বাজালেই কিন্তু গোকুল দাসের মতন বিভিন্ন জায়গা থেকে ডাক পাবে, তাই কি না? একদম। আর যদি সে বাজাতেই না পারে, তাহলে কেন মানুষ তাকে ডাকবে? এটা হচ্ছে বিষয়। আমি বলবো সবাইকে যে ভালো করে শিখুক, ভালো করে, আমার দরকার প্রয়োজনে সে আমার সঙ্গে যোগাযোগ করুক, আমার এই ইনস্টিটিউটে আসুক, motilalঢাকি.com। এটার ইউটিউবে সার্চ করলেও দেখবেন motilalঢাকি.com, অনেক পেয়ে যাবেন, ভিডিও, অডিও, অনেক কিছু পেয়ে যাবেন, ছবি পেয়ে যাবেন। তো আমি চাইছি যে সবাই যারা ইচ্ছা, আগ্রহী ঢাকের প্রতি, তাদেরকে শিখতে হবে সঠিক শিক্ষা। মানে আন্দাজে আমার যেটা বাজাতো আমি সেইটা একটু বাজালাম, ট্রেডিশনাল পুজোর বাজনা, ওটা নিয়ে কিন্তু বলিউড গানের সঙ্গে, আজকে একটা কুমার শানুজি একটা গান করেছে, সেই গানের সঙ্গে, গানটা খুবই হিট করেছে, সেই গানের সঙ্গে ঢাকটাকে অ্যাড করতে চাইছে, তো সেই ঢাকটা কে বাজাবে? যে ভালো পারদর্শী তাকেই ডাকবে। আমি বহু গান এরকম বাজিয়েছি। শুধু তাই নয়, আপনারা জানেন হয়তো, আমি যে তাপস পাল শতাব্দী অভিনীত যে ঢাকি ছবিটা ফিচার ফিল্ম হয়েছিল 2007-এ, ওটাতে কিন্তু পুরো ঢাকের বাজনাটাই আমার ছিল, এবং আমার ছোট্ট একটা অভিনয় ছিল। শুধু তাই নয়, একটা ইংলিশ ফিচার ফিল্মেও আমি কাজ করেছি, ঠিক আছে?
দি ওয়েটিং সিটি, হ্যাঁ এই ছবিটার নাম ছিল। তো এইগুলো অ্যাকচুয়ালি ভালো বাজাতে পারলে তো মানুষ ডাকবে না, এটা হচ্ছে বড় ব্যাপার। সে ভালোটাকে বাজাতে হবে, তার বাজাতে গেলে শিখতে হবে। সেই সঠিক শিক্ষা না শিখলে সে কি করে বাজাবে? ঢাকটাকে পেশার পাশাপাশি নেশা হিসাবে নিতে হবে। তো একদম একদম একদম। আচ্ছা গোকুল বাবু, আমাদের দর্শকদের মধ্যে এমন অনেক আছেন যারা তাদের জীবন নিয়ে চিন্তিত, হাল ছেড়ে দেয়, তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। না, হাল ছেড়ে দিলে তো জীবনে জয়ী হওয়া যাবে না। আমি যদি সংগ্রাম নাই করতে পারি, আমি যদি নাই করতাম, তাহলে আজকে এই জায়গাটা তো আমার জীবনেও আসতো না। আমি যদি হাল ছেড়ে দিতাম, যেমন মাঝে ছেড়ে দিয়েছিলাম, ডাকটাকে ছেড়ে দিয়েছিলাম, তো ওইরকম ছাড়লে হবে না, ধরে রাখতে হবে এবং পুরোপুরি লড়াই করে যেতে হবে। এবং এই লড়াইয়ের মাধ্যমগুলো দরকার। এমন ছেলে মেয়েরা আছে তারা MA BA পাস করে বসে আছে, চাকরি হচ্ছে না, তো তাদেরকে বলবো তারা এই পেশায় চলে আসুক, তারা সঠিক শিক্ষা নিক, শিক্ষা নিয়ে তারা টাকা উপার্জন করুক। একটা ঢাকির মাইনে যেমন 3,000 টাকাও আছে, আবার 33,000 টাকাও আছে। সেটা হচ্ছে তার ভালো মন্দের উপর নির্ভর করে, তার ডিগ্রির উপর নির্ভর করে। এর তো ভালো মন্দ আছে, সবকিছু ভালো মন্দ আছে। মাসুরি চাল যেমন 30 টাকা কিলো, আবার 60 টাকা হচ্ছে মিনিকেট। তাহলে চালের মধ্যে দাম কম বেশি আছে, সবকিছুর মধ্যে তো এটা আছে। তো ভালো করতে হবে, ভালো শিখতে হবে, তবেই এটা জায়গা পাওয়া যায়। আচ্ছা, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, এখন কেমন লাগছে আপনার? আমি তো এখন বিন্দাস, খুব ভালো লাগছে, খুব ভালো আছি। এই আজকে এখানে সম্বর্ধনা, কালকে ওখানে সম্বর্ধনা, এই তার মধ্যে দিয়ে বেশ বড় বড় কিছু প্রোগ্রাম করছি। এই আগামী 21 তারিখেই যাচ্ছি আগরতলা, ওখানে সম্বর্ধনা হবে, প্লাস একটু প্রোগ্রাম করতে হবে। তো তারপরে যাচ্ছি, ওখান থেকে আর বাড়ি আসা হবে না, ওখান থেকে চলে যাবো গুজরাটে প্রোগ্রাম আছে পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। তো এইরকম রয়েছে। তো এই যে এত আনন্দের মধ্যে চলছি, এত আনন্দের মধ্যে আছি না, ভীষণ 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 আনন্দে আছি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ গোকুলবাবু। প্রথমে আপনাকে জানাই যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমরা খুবই গর্বিত বাঙালি হয়ে যে একজন বাঙালি এইরকম প্রত্যন্ত গ্রাম থেকে আপনি পদ্মশ্রী পুরস্কার পুরস্কৃত হয়েছেন, এতে আমরা খুবই গর্বিত। ধন্যবাদ গোকুল। আপনাদের চ্যানেলকেও অনেক ধন্যবাদ, অনেক আপনারা যে এসছেন আপনাদেরকেও আমার অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে যে গোকুলবাবু তার জীবনে কতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন এবং সেই সময়গুলো অতিক্রম করে তিনি আজ সফলতার পথে। সেই 4 বছর বয়স থেকে শুরু করে আজ তার 53 বছরের যাত্রা চলমান। তার এই কঠোর পরিশ্রমের স্মারক হিসাবে ভারত সরকার থেকে তিনি পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তো দর্শক বন্ধুরা, এরকম যদি আপনারও জীবনে কোনো সফলতার গল্প থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান, আমরা তা আমাদের ভিডিওর মাধ্যমে তুলে দেবো। তো আজকের ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে চলে আসে। আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।